আজকে তোমাদের ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস 26 সেপ্টেম্বর 2021 সালে যে প্রিলিমসটা হয়েছিল আজকে কমপ্লিট দিচ্ছি ম্যাথে। আজকে চতুর্থ ক্লাস, যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের যে পরীক্ষা আছে 30 নভেম্বর, তার জন্য অতি গুরুত্বপূর্ণ। আজকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি আছে দেখছি একে একে। 19 নম্বর ত্রিকোণমিতি থেকে দিয়েছে কি, যদি যদি এক্স ট্যান 45 ডিগ্রি এক্স ইন্টু, এখানে ইন্টু হবে, এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু কস 30 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি হয়, তবে এক্স এর মান কত হবে? তাহলে এখানে এক্স এর মান বের করতে হবে। এইটা জানতে গেলে, এটা করতে গেলে আমাদের ট্যানের 45 ডিগ্রির মান কত, সাইনের 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রি, ট্যানের 30 ডিগ্রির মান কত, এটা জানা থাকলে খুব তাড়াতাড়ি হবে। ফার্স্ট এখানে করে দেখাচ্ছি। এক্স আমরা ধরে নিলাম এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান হলো 1 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, 1/2 ইজিক্যাল টু কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান 1/√3, 1/√3/2 কস 30 ডিগ্রির মান কত, √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এই মানগুলো লিখে নিলে এখন কাটাকাটি করলে এক্স এর মান বেরিয়ে যাবে। যেমন এখানে কি হচ্ছে, √3 কাটা, এখানে 1/2 মানে হাফ পড়ে থাকছে, তাহলে হাফ কেটে দিলাম, তাহলে এক্স 1x থাকছে, এদিকে কিছু নয় মানে কি থাকছে, 1 থাকছে, তাহলে অতএব এক্স ইজিক্যাল টু 1। তাহলে এক্স এর মান কত পেলাম, 1। এক্স এর মান কি 1। যদি মানটা জানা থাকে তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি না জানা থাকে সেই মনে রাখার একটা ট্রিক্স আছে, আমি দেখিয়ে দিচ্ছি ছকটা কিভাবে মনে রাখতে হয়। যেরকম এখানে হয়ে যাবে, তাহলে যেমন 0 1 2 3 4 সবগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলাম, আর এখানে আমরা কি পাবো, ডিগ্রি হিসেবে পাবো 0 ডিগ্রি, তারপরে কি থাকে 30 ডিগ্রি, তারপরে কি থাকে 45 ডিগ্রি, তারপরে কি থাকে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এদের মান বের করব। এবার 0/4, 1/4, 2/4, 3/4 এইগুলোকে আন্ডার রুট করতে হবে। সবগুলোকে আন্ডার রুট করলে প্রথমে আমরা কি পাচ্ছি, সাইন। প্রথমে সাইন এখানে কোনো সংখ্যাকে যদি আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তাহলে 0, তাহলে সাইন 0 ডিগ্রিতে 0। আর এখানে 1/4, একে যদি আমরা করি কি হবে, 1 এর রুট করলে 1, আর 4 এর রুট করলে পরে 2, 4 এর রুট করলে 2। এখানে কি থাকছে, এটাকে যদি কাটি 1 আর এখানে 2, তাহলে 1/√2। এখানে কি থাকছে, √3/2। এখানে কি থাকছে, এটা কেটে দিলে 1 এর √1, তাহলে সাইন পেলাম। সাইনের পরে কি হয়, কস। সাইনের পরে কজের মানটা কি হবে, সাইনের উল্টো দিক থেকে লিখলেই হয়ে যাবে। তাহলে এখানে 0 ডিগ্রিতে 1 হবে, আর 30 ডিগ্রিতে √3/2 হবে, 45 ডিগ্রিতে কি হবে 1/√2 হবে, আর 60 ডিগ্রিতে হবে 1/2, আর 90 ডিগ্রিতে হবে কি 0। এই হলো, উল্টো দিক থেকে লিখে দিলেই কজ হয়ে গেল। তাহলে সাইন আমরা পেয়ে গেলাম। সাইন পেলে সাইনের উল্টো
দিক থেকে লিখলে পরে কস পেয়ে গেলাম। এবার ট্যান, ট্যান ট্যান মানে কি? ট্যান আমি এখানে বলে দিচ্ছি। ট্যান মানে হলো ট্যান ট্যান ইজ ইকাল টু সাইন বাই কস। তাহলে সাইন বাই কস, তাহলে সাইনকে যদি আমরা কস দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এখানে কি দাঁড়াচ্ছে? জিরো। তাহলে এখানে ডিগ্রি দিয়েছি। জিরোকে এক দিয়ে ভাগ করলে কত হবে? জিরোকে এক দিয়ে ভাগ করলে হয়ে যাবে জিরো। জিরোকে এক দিয়ে ভাগ করলে কি হবে? জিরো। আর এটাকে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে? দুই দুই কাটা যাবে, তাহলে এখানে থাকবে ওয়ান বাই রুট থ্রি, আবার এটা কেটে গেলে কত থাকবে? ওয়ান। এটা আর এটা কেটে গেলে কি থাকবে? রুট থ্রি থাকবে। আর জিরো দিয়ে এককে ভাগ করলে কি হবে? এটাকে কোনো জিরোকে, এটা একটু বলে রাখি, জিরোকে সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হবে, কারণ এই এই সংখ্যার সঙ্গে যদি আমি জিরো গুণ করি তাহলে জিরো পাচ্ছি। কিন্তু যদি সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো বলা যাবে না, কারণ এই জিরোকে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে জিরো হবে, দুই দিয়ে গুণ করি জিরো হবে, তিন দিয়ে গুণ করি, এরকম অসংখ্য সংখ্যা। কত দিয়ে গুণ করব তাহলে এক পাবো, তাহলে পাওয়া সম্ভব না, সেই জন্য এটা অসংগত বা ইনফিনিটিভ। তাহলে এক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। এবার সাইন বেরোলো, কস বেরোলো, এবার ট্যানের বিপরীত কি হবে? ট্যানের বিপরীত হলো কট। ট্যানের বিপরীত কট। তাহলে কটের ক্ষেত্রে কি করব? এর উল্টোটা আমরা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে থিটা রুট থ্রি ওয়ান, আর এখানে ওয়ান বাই রুট থ্রি, আর এখানে জিরো। এবার পড়ে থাকলো কি? পড়ে থাকলো কোসেক সেক। কোসেক 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 কি হবে? কোসেক এখানে বলে রাখি, কোসেক মানে ওয়ান বাই সাইন। ওয়ান বাই সাইন মানে সাইনকে যদি আমরা উল্টিয়ে দিই, ওয়ান বাই সাইন মানে সাইনকে যদি উল্টিয়ে দিই তাহলে কোসেক পাবো। তাহলে এ শূন্য, তাহলে শূন্য কি হবে? শূন্যর ওপরে দেখিয়ে দিচ্ছি 1/0, সাইন মানে শূন্য, তাহলে এখানে কি হবে? ইনফিনিটি। তারপরে এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে টু, এটাকে উল্টিয়ে দিলে কি হবে? রুট টু, এটাকে উল্টিয়ে দিলে 2/√3, আর এটা কি হবে? 1। এবার সাইন কস ট্যান কট কোসেক সেক। সেক কি হবে? সেক হলো এই কোসেকের উল্টো, তাহলে উল্টো দিক থেকে লিখে দিলেই হয়ে যাবে। ওয়ান, তারপরে এখানে 2/√3, এখানে √2, এখানে 2, এখানে ইনফিনিটি। এই হলো টেবিল, ত্রিকোণমিতির এই হলো টেবিল। সব থেকে বেস্ট কি? যদি এটা প্র্যাকটিস করে বা লিখে লিখে প্রয়োগ করে মনে রাখা যায় তাহলে তাড়াতাড়ি হবে। তাছাড়া এইভাবে টেবিল তৈরি করে বের করতে একটু সময় লাগবে, তোমরা চেষ্টা করবে এটা মাথায় গেঁথে নাও। 20 নম্বর নেক্সট অঙ্ক। 20 নম্বর বলেছে কি? একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 583। মোট টাকার মূল্য 144 টাকা হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, এখানে কত? 5 অনুপাতে আছে, 8 অনুপাতে আছে, 3 অনুপাতে আছে। তাহলে আমরা ধরে নিলাম 5x, 8x, 3x এইটা আছে। তাহলে 50 পয়সার 5টা আছে, সংখ্যার অনুপাত বলেছে 5:8:3, তার মানে 5টা আছে 50 পয়সায়। তাহলে মোট কত হলো? 250 x পয়সা দাঁড়াচ্ছে। 25 পয়সার আছে 8টা, 8x আছে, তাহলে
8 পঁচিশে 200 এক্স, আর 10 পয়সার আছে 3x মানে 30x। তাহলে এটা দাঁড়াচ্ছে সমান সমান 144। 144 কি বলেছে? টাকা। আর এই পাশেরটা কি আছে? সংখ্যা, পয়সা। তাহলে এইটাকেও আমাদের কি করতে হবে? পয়সা বানাতে হবে। তাহলে 100 গুণ করে দিলাম, তাহলে টোটাল যোগ করলে 200 200 400, 480। 480x ইজিক্যাল টু 144 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কি হবে? এই শূন্য এই শূন্য কাটা, 48 দিয়ে যদি এটাকে কাটি 12, 12 12 144, 4 12 48, 4 দিয়ে এটাকে কাটলে 3। তাহলে এক্স সমান সমান 30 হচ্ছে। তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান 30। এই জায়গাটাতে বলেছে কি 50 পয়সার মুদ্রা। 50 পয়সার মুদ্রা, তাহলে এক্স এর মান আমরা 30 পেলাম। সংখ্যা, মুদ্রার সংখ্যা কত? তাহলে এই এক্স এর মান যদি 30 হয়, তাহলে 5 এর সঙ্গে 30 গুণ করলে কত হয়ে যাবে? 150। 150। যদি বলতো 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে এর সঙ্গে 30 গুণ করে দিলাম, এক্স এর মান 30, তাহলে 3 8 24, 240 হতো। যদি বলতো 10 পয়সার মুদ্রার সংখ্যা কত, এর সঙ্গে 30 গুণ করে দিলে 90 হতো। তাহলে আমাদের চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 150টি। তোমরা ত্রিকোণমিতির এই টেবিলটা মনে রাখার চেষ্টা করবে, এটা সম্ভব হবে প্র্যাকটিস করার মাধ্যমে। 21 নম্বরে অঙ্কটা কি বলেছে? 21 নম্বরে অঙ্কটা বলেছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। একটি হোস্টেলে কতজন? 35 জন ছাত্র। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক দিন 42 টাকা বেশি লাগছে। কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। গড় কত করে কমে যায়? 1 টাকা করে কমে যায়। তাহলে মেসের আসল খরচ কত ছিল? অঙ্কটা একটু ঘুরানো পেঁচানো দিয়েছে, গড়ের অঙ্ক, এভারেজ অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই ধরনের অঙ্ক দেয়। তাহলে আমাদের কি ধরতে হবে? টোটাল 35 জন ছাত্র ছিল, আর গড় গড় এখানে 1 টাকা করে কমে যাচ্ছে। তাহলে 1 টাকা করে কমে গেলে আমরা টোটাল গড় আমরা ধরে নেব এক্স। তাহলে এখানে আমরা করছি প্রথমে 35 জন ছাত্র ছিল, তাহলে 35 জন প্রথমে ছাত্র ছিল, গড় খরচ এক্স। তাহলে মোট খরচ পেয়ে গেলাম। ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বেশি লাগছে। তাহলে এটা মোট খরচ। 35-এর সঙ্গে গড় যে এক্স, এটা গুণ করলে মোট খরচ হবে। তার সঙ্গে যদি আমি আরো 42 যোগ করে দেই, তাহলে 7 জন যে চলে আসলো সেই খরচটা হয়ে গেল, যোগ হয়ে গেল। সমান সমান মোট সংখ্যা কতজন? আগে ছিল 35 জন, পরে আরো 7 জন যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 42 জন। তাহলে পরে হলো 42। এবার 42 জনের কি বলেছে? খরচের গড় 1 টাকা করে কমে যাবে। তাহলে গড় আমরা ধরেছিলাম কত? এক্স। তাহলে 42 জনের 1 টাকা করে কমে গেল। এই হলো তোমাদের সমীকরণ। এটা সমাধান করলে আসবে। তাহলে আমরা প্রথমে কি করব? 7 দিয়ে যদি কেটে দেই, বা 7 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 6 7 42, 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে 5। এইভাবেও কাটতে পারো, অথবা যদি এই কাটি তোমাদের যদি অসুবিধা মনে হয়, তাহলে প্লেন এইভাবে রেখেও করতে পারো। তাহলে এইভাবে কাটলে কি হচ্ছে? তাহলে 5x পড়ে থাকছে, প্লাস 6 সমান সমান 6 গুণ করলে 6x মাইনাস 6 হলো। তাহলে এখানে 6x থেকে 5x যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস। ওই পাশে নিয়ে গেলে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে মাইনাস এক্স, আর ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস 12। মাইনাস মাইনাস কেটে দিলাম, এক্স সমান সমান 12। তোমাদের যদি এইভাবে কাটা অসুবিধা মনে হয়, তাহলে এটা কি করেছি? কমন ধরে কেটেছি আমরা। এখানে যদি 6কে কমন ধরি, 6 বলেছি, এখানে 7 কমন যাবে, তাহলে এখানে 5x যদি
অসুবিধা মনে হয় আমি এই পাশে করে দিচ্ছি। তাহলে এখানে 35x প্লাস 42 সমান সমান 42 x মাইনাস 1। তাহলে কি হচ্ছে 35x প্লাস 42 সমান সমান 42x মাইনাস 42 হলো। তাহলে এদিকে 42 চলে যাবে আর এদিকে 42 এদিকে আসবে, তাহলে কি হয়ে যাবে মাইনাস 35 থেকে 42 থেকে 35 বাদ দিলে মাইনাস 7x সমান সমান এখানে মাইনাস 42 প্লাস 42 ওইদিকে গেলে মাইনাস 42 হচ্ছে। তাহলে 42 কত হচ্ছে 84 মাইনাস 84 মাইনাস 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 কেটে দিলাম, 7 দিয়ে এটাকে কাটলে 12, তাহলে x সমান সমান 12। বোঝা গেল একই আসলো। তাহলে x এর মান কত ধরে নিলাম 12। এবার বলেছে আসল খরচ কত। আসল খরচ মানে কি, আগে যে 35 জনের সেটা আসল খরচ কত ছিল, তাহলে 12 সঙ্গে যদি আমরা 12 সঙ্গে 35 গুণ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে কি হচ্ছে 12 5 12 60 শূন্য হাতে 6 3 12 36 আর 6 42 420। 420 কোথায় আছে, এখানে আছে। আবার এখানে করা যেতে পারে, এটা কি গেজে 7 জন বৃদ্ধি পেল, এবার 7 জনকে 42 420কেই ভাগ যাচ্ছে, এইভাবেও হতে পারে। বা 42 এখানে, এটা মানে কনসেপ্টের বাইরে ছেড়ে দাও। তারপরে এখানে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, লোহার গোলক আছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, গুলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমাদের এই গোলকের ব্যাসার্ধ একটা 8 সেমি বড়, সেটাকে গলিয়ে ছোট ছোট 1 সেমি ব্যাসার্ধের ছোট ছোট বানাতে হবে। কতগুলো বানাতে পারবো? তাহলে এইটা করার আগে আমাদের সূত্র জানতে হবে। সূত্র আমি এই পাশে লিখে দিচ্ছি, সূত্রগুলো মাথায় গেঁথে রাখবে। গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। আর একটা সূত্র এখানে হয়, গোলকের আয়তন বলতে পুরো নিরেট গোলককে বোঝাচ্ছে। আর যদি বলে গোলকের ওপরই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কয়ার। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে কি হচ্ছে, যখন পৃষ্ঠতলে শুধু উপরিভাগ, এরকম উপরিভাগের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কয়ার। দুটো সূত্র মনে রাখবে, গুরুত্বপূর্ণ। আমাদের যে এখানে গোলকের আয়তন, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে গোলকের আয়তন আমরা কি ধরে নেব, বড়টাকে আমরা বড় আর ধরে নেব, ব্যাসার্ধ মানে আর রেডিয়াস, ছোটটাকে ছোট আর ধরে নেব। তাহলে 4/3 পাই বড় আর কিউব সমান সমান 4/3 পাই ছোট আর কিউব হলো। তাহলে বড় আর 1 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। তাহলে এখানে কি হচ্ছে 4/3 কাটা যাচ্ছে, পাই কাটা যাচ্ছে, তাহলে বড় আর মানে 8 সেমি বোঝাচ্ছে 8 কিউব, আর ছোটটা বলতে বোঝাচ্ছে 1 কিউব। এখানে বলছে 1 সেমির কটা তৈরি করা যাবে, ধরে নিলাম এক্সটি তৈরি করা যাবে। 8 সেমির কতগুলো হবে এক্সটি। তাহলে এখানে 1 কিউব কি হচ্ছে, 8 কিউব হচ্ছে 512 সমান সমান 1 কিউব 1, আর এখানে এক্স। তাহলে এক্স 1 সঙ্গে থাকলে এক্সই দাঁড়াচ্ছে। তাহলে কতগুলো তৈরি হচ্ছে 512টি বানানো যাবে, 512টি। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার।
দুজন, অজয় অনিল। অজয় ব্যবসায় 8,000 টাকা 4 মাসের জন্য নিয়োগ করেন। কত? 4 মাসের জন্য 8,000 টাকা নিয়োগ করেন এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করেন, কিন্তু অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করেন। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? তাহলে অনিলের টাকা আমাদের জানা নেই, আর এখানে বলছে বৎসরান্তে অনিল 20% লাভ হয়, তাহলে এটা অঙ্কটা আমরা পার্সেন্ট হিসেবেও করতে পারি, আবার যে অংশীদারি যে ফর্মুলাগুলো আছে সেইভাবে প্রয়োগ করেও করতে পারি, দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম টোটাল লাভ হলো 100%, তাহলে টোটাল লাভ হলো কত? 100%। অজয় আর অনিল, তাহলে অনিল কত টাকা পেল? অনিল পেল 20%, তাহলে 100%-এর মধ্যে 20% অনিল পেয়ে গেল, তাহলে অজয় কত টাকা পাবে? 80%। বাকি থাকলো কত? 80%, তাহলে 80% টাকা অজয় পেল। এবার এই 80 আর 20 যদি আমরা অনুপাত বের করি, তাহলে অনুপাত বের করলে কি হবে? পার্সেন্ট কাটা, 0 0 কাটা, এখানে 1 এখানে 4, তাহলে 4:1। অনুপাত কত পেলাম? 4:1। এবার বলেছে কি অজয় 8,000 টাকা দিয়েছিল, তাহলে 4 অনুপাত মানে কত? 8,000 টাকা। 4 অনুপাত কত? 8,000 টাকা। এবার তাহলে 1 অনুপাত কত হবে? কি করে পাবো? এখানে যদি 4-কে 8 দিয়ে ভাগ করি আমরা, তাহলে এই 8,000-কে 4 দিয়ে ভাগ করি, কত পাবো? ভাগ করলে পাচ্ছি 2,000 টাকা। 2,000 টাকা, তাহলে 1 অনুপাত মানে কত? 2,000 টাকা। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 2,000 টাকা পাচ্ছি। 2,000 কি? 1 অনুপাত। তাহলে 1 অনুপাত যদি 2,000 টাকা হয়, তাহলে অনিল কত টাকা দিয়েছিল? 2,000 টাকা দিয়েছিল। 2,000 এইভাবে বের করতে পারি। আর একটা কি? আর একটা অংশীদারে আমরা যেটা বের করি লাভের অনুপাত। লাভের অনুপাত আমরা কত পেলাম? লাভের অনুপাত পেলাম, এখানে করছি লাভের অনুপাত 4:1, মানে এটা 20%, এটা 80%, তাহলে 4:1 পেলাম। সমান সমান বিনিয়োগের অনুপাত, বিনিয়োগ। তাহলে অজয় কত টাকা বিনিয়োগ করেছিল? 8,000 × 4, 4 মাসের জন্য, ইস্টু অনিল কত টাকা বিনিয়োগ করেছিল জানা নেই, x টাকা ক মাসের জন্য? 4 মাসের জন্য। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে কি দাঁড়ালো? লাভের অনুপাত আর বিনিয়োগের অনুপাত, বিনিয়োগ করেছিল সেই অনুপাত। তাহলে এখানে 4 কাটা, 4 কাটা হলে পরে 4/1 সমান সমান 8,000/x। তাহলে x কি হচ্ছে? 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 2,000। তাহলে x এর মান কত হচ্ছে? 2,000। বোঝা গেল? দুইভাবে সহজ, যেটা নিয়ম তোমাদের ভালো লাগে সেই হিসেবে করবে। নিচের অঙ্কটা 24 নম্বর অঙ্ক কি বলেছে? যদি ত্রিভুজের ABC এর ও একটি পরিকেন্দ্র। পরিকেন্দ্র কাকে বলে? ধরো একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ ABC, পরিকেন্দ্র কি হবে? পরিকেন্দ্র হলো এমনই যেটা এখানে আমরা করে একে ব্যাসার্ধ ধরে এই বিন্দু থেকে এই বিন্দু অ্যাড করে এরকম যে একটা সার্কেল পাবো সেটাকে বলে পরিকেন্দ্র। কোনটা? এইটাকে বলবো ও একটা পরিকেন্দ্র। এটা হলো এই সার্কেলের, বৃত্তের হলো ব্যাসার্ধ আর। এবার কি বলেছে?
কোণ বিএসি 50 ডিগ্রি, কোণ বিএসি বিএসি এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে কোণ ওবিসি এর পরিমাপ কত? ও বিসি তার মানে এই কোণের পরিমাপ কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে একটা নিয়ম সূত্র আছে। সূত্রটা কি? যদি এরকম ত্রিভুজের পরিকেন্দ্র আঁকতে বলে, এ কোণ যদি থিটা হয়, এই কোণটা, এখানে একটা ছবি আঁকছি, এটা হলো পরিকেন্দ্র। এটা মনে রাখবে, অনেক সময় ডাইরেক্ট এরকম দিয়ে দেয় এ বি সি। এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণ কি হবে? 2 থিটা। ডাইরেক্ট এরকম অঙ্ক দিয়ে দেয় যে এ কোণ যদি থিটা হয় তাহলে বি কোণ কত? 2 থিটা। বা বি ও সি এই কোণটা যদি 2 থিটা হয় তাহলে এই কোণের মান কত? তার মানে এর থেকে কি বুঝছি? এই কোণ যা হবে তার ডবল হবে এই কোণ, ও কোণটা হবে। তাহলে এখানে আমাদের এই মানটা দিয়েছে, এই ফর্মুলাই এখানে ইউজ হবে, না হলে অঙ্কটা করা সম্ভব না। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 2 থিটা মানে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি হবে। আর আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি আমাদের 100 হয়ে যায় তাহলে এই কোণ কত হবে সেটা বের করতে হবে। তার মানে 80 পড়ে থাকলো। এবার এইটা যদি এটার ব্যাসার্ধ হয়, এটাও ব্যাসার্ধ হচ্ছে, তাহলে এই বাহু সম হচ্ছে, তাহলে দুটো বাহু সমান হচ্ছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে এই কোণটা আছে এই দুটো কোণ সমান হবে। তার মানে 80 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হবে। তাহলে কি বলেছে? বি কোণটা কত হবে? 40 ডিগ্রি। বোঝা গেল? মনে রাখবে এটা একটা সূত্র, যে এই কোণ যদি থিটা হয় তাহলে পরিকেন্দ্রের কোণ কত হবে? 2 থিটা। পরীক্ষায় আসে এই অঙ্কটা। নেক্সট লাস্ট অঙ্ক আজকে দেখছি, লাস্ট অঙ্কটা। আজকের তোমাদের লাস্ট অঙ্ক, এই সেটের লাস্ট অঙ্ক কি বলেছে? 25 নম্বর। একটি বিড়ালের 5টি উলম্বন, মানে লাফ দিচ্ছে, সেই লাফ দেওয়াটা যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4টি উলম্বন যায়। মানে বিড়াল যদি 5 ধাপ যায়, কুকুর যাবে 4 ধাপ, সেই সমান। কিন্তু কুকুরের 3টি উলম্বন বিড়ালের 4টি উলম্বনের সমান। এখানে বলে দিয়েছে লাইনটা, এটা থেকে অঙ্কটা করতে হবে। তাহলে কুকুরের 3টি সমান সমান বিড়ালের 4টি। তাহলে এখানে কি বলছে? বিড়াল আর কুকুরের গতিবেগের অনুপাত কত? তাহলে বিড়াল কুকুর, তাহলে এখানে কি বলেছে? বিড়ালের যদি এখানে 3 যায়, বিড়াল যদি এখানে 4 যায়, কিন্তু কুকুরের 3টি উলম্বন বিড়ালের 4টি উলম্বনের সমান, তাহলে কুকুর 3টে সমান সমান হবে। মানে বিড়াল 4 ধাপে যতটুকু যাবে, কুকুর 3 ধাপে ততটুকু যাবে। তাহলে 1 ধাপ সমান কত হবে? 1 ধাপ সমান 3/4। তাহলে 1 ধাপ সমান, বিড়ালের 1 ধাপ সমান 3/4। এবার বলেছে গতিবেগের অনুপাত বিড়াল আর কুকুরের। তাহলে এখানে গতিবেগের অনুপাত বলতে গেলে বিড়ালের 5টি, বিড়ালের কত বলেছে? বিড়ালের 5টি আর কুকুরের 4টি, এদের অনুপাত কত হবে? বিড়াল হলো 5টি, কুকুরের 4টি। তাহলে এই অনুপাতকে সমান বানাতে গেলে কি হবে?
বিড়ালের একটি সমান সমান, কুকুরের কটি, 4টি, তাহলে ইন্টু 3/4। তাহলে এখানে কত হচ্ছে, 3×5 = 15, ইস্টু এই 4টা এখানে গুণ হয়ে যাবে অনুপাতের ক্ষেত্রে, 4×4 = 16, তাহলে 15:16। তাহলে এটার অ্যান্সার কী হবে, 15:16। এই হলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম 26 সেপ্টেম্বর 2021 সালের প্রিলিমস পরীক্ষাটা কমপ্লিট করলাম। এরপরে তোমাদের করব যে কয়েকদিন আগেই এসআই পরীক্ষা হয়ে গেল, ডাব্লিউবি এসআই, সেই এসআইয়ের পরীক্ষাটা সমাধান করব। তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর এইভাবে সেট আমি করাতে থাকবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই লাইক করবে ক্লাসগুলোকে আর সাবস্ক্রাইব করবে। আর যারা তোমাদের ভাই বন্ধু দিদি দাদা যারাই ডাব্লিউপি কনস্টেবল এসআই কেপি কলকাতা পুলিশ এসআই কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে ক্লাসগুলো। এইভাবে আমি প্রিভিয়াস ইয়ারের ম্যাথের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে আর জোর দিয়ে সবাই প্রিপারেশন নিতে থাকো। সামনে তোমাদের 30শে নভেম্বর পরীক্ষা। সবাই ভালো থাকবে। জয় হিন্দ। এখানেই ক্লাসটা রাখছি। নেক্সটে আমরা এসআইটা দেখছি।